ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে বিশেষ করে আজকে আমাদের একটা সমাবেশ হয়েছে। পটুয়াখালী যাওয়ার পথে আমরা গৌরনদীতে জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ আদায়ের পরে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং বিশেষ করে এই যে জাতির বুকের উপর থেকে যে একটা ফ্যাসিবাদ নেমে গিয়েছে এবং এই ফ্যাসিবাদ নামানোর জন্য, এই স্বৈরাচারের পতনের জন্য বাংলাদেশের যে সমস্ত ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতা কর্মীরা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমি এই আন্দোলনে 18ই জুলাই গ্রেপ্তার হওয়ার পরে 2 দফায় 10 দিন রিমান্ডে ছিলাম। দ্বিতীয় দফার রিমান্ডে 1 আগস্ট। আসলে এই বিষয়টি ছিল যে আপনার আদালতের আদালতের যে হাজতখানা থাকে, হাজতখানা থেকে কোর্টে তোলার সময় তখন সাংবাদিকরা আমার কাছে জানতে চেয়েছিল যে পরিস্থিতি নিয়ে কিছু বলার জন্য। সেই সময় আমি বলেছিলাম যে সামগ্রিক প্রেক্ষাপটে আমার কাছে তখনই মনে হয়েছিল যে সরকার যে কোনো সময় পতন হয়ে যাবে, কারণ প্রশাসনের মধ্যে আমি ইন্টারনাল কনফ্লিক্ট দেখতে পাচ্ছিলাম এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজনের মধ্যে একটা অস্থিরতা, প্লাস হচ্ছে যেইভাবে নির্বিচারে আপনার শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি চালাচ্ছিল। বাংলাদেশটা শুধু পৃথিবীর ইতিহাসে এরকমের নজির নাই যে জনগণের উপরে গুলি চালিয়ে জনগণের বিরুদ্ধে এইভাবে গণবিরোধী অবস্থান নিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় কেউ থাকতে পেরেছে। শেখ হাসিনা আসলে বয়স হয়েছিল, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, যেই কারণে তিনি মানুষকে মানুষ মনে করতেন না, প্রশাসনকে তিনি জনগণের যে সেবক সেটা মনে করতেন না, প্রশাসনকে মনে করতেন তার লাঠিয়াল বাহিনী, জনগণকে প্রজা মনে করতেন। যেই কারণে তিনি বারবারই বলতেন যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি এইটা করেছি ওইটা করেছি। জনগণের টাকায় ভ্যাট ট্যাক্সের পয়সায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, কিন্তু বলতো তারা করেছে। তো এই যে তার যে একটা অহংকারকারীকে তো আল্লাহ পছন্দ করেন। অহংকার আল্লাহর চাদর, সেটা মানুষের গায়ে মানায় না। কাজে মানুষের অহংকার করা মানায় না। শেখ হাসিনা অহংকার করেছিল এবং অহংকারের ফলেই তার পতন হয়েছে। শেখ হাসিনা জনগণের উপর অন্যায় অবিচার অত্যাচার করেছিল, তার পতন হয়েছিল। এখন শেখ হাসিনার পতন পরবর্তীতে সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুন ভাবে চলবে, একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুণরা নেতৃত্ব দেবে। যেই তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে দাঁড়িয়েছে, প্রতিরোধ গড়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হবে। সেই তরুণদের হাতেই এই দেশ নিরাপদ, এই দেশের মানুষ নিরাপদ। তাই তরুণ প্রজন্মের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এইটুকু আহ্বান জানাবো যে আমরা 2021 সালে রাজনৈতিক দল গঠন করলেও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় তরুণদের নেতৃত্বে আগামীতে জনপ্রতিনিধি হবে, তরুণরা নির্বাচিত হবে। সেই জন্য তরুণদেরকেও জনগণের পালস বুঝে, শুধুমাত্র তরুণ না, সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে। আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন লীগের যে দাপট ছিল, তাদের দাপটে এলাকার লোকজন অস্থির ছিল, স্বস্তিতে ছিল না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন। আজকের যারা তরুণ প্রজন্মের, যারা নতুন রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাদেরকে এই চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং মানুষের স্বস্তি ফিরিয়ে আনার জন্য, মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়াতে হবে। যদি আমাদের এই তরুণ বন্ধুরা গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বন্ধুরা এটা উপলব্ধি করতে পারে এবং সেইভাবে মানুষের জন্য কাজ করতে পারে, আমার বিশ্বাস তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করবে এবং এই গণ অধিকার পরিষদ আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব দেবে।